মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। নমস্কার, কালিকলমে আপনাদের স্বাগত জানাই। আজ আমাদের বিশেষ নিবেদন ডক্টর গৌরীদের লেখা কিউরিও ঘর। লেখিকার জন্ম 26শে জানুয়ারি 1939 সালে। আমাদের আজকের গল্পটি নেওয়া হয়েছে ডক্টর গৌরীদের লেখা রক্তকালির মাঠ এই বইটি থেকে। প্রকাশনায় দেব সাহিত্য কুটির প্রাইভেট লিমিটেড, 21 ঝামাপুকুর লেন, কলকাতা 7,00,009। গল্প পাঠে আদিত্য, গল্পের সূত্রধার আমি তানিশা। শুরু হচ্ছে আজকের গল্প কিউরিও ঘর। বিরাট ব্যবসায়ী কোটিপতি নরেন শীলের একমাত্র ছেলে নবরূপ শীল। ছোটবেলা থেকেই লেখাপড়ায় নবরূপের একেবারেই মন নেই। ও বুঝতে পেরেছিল তার বাবার যা টাকা পয়সা আছে তাতে তাকে আর কষ্ট করে পড়াশোনা করে চাকরি করে খেতে হবে না। আর ব্যবসা, এর জন্য তো আর পড়াশোনা লাগে না, লাগে বুদ্ধি। সেটা ওর যথেষ্ট আছে বলেই তার ধারণা হয়েছিল। মা অল্প বয়সেই চলে গেছেন, আর ব্যবসার খাতিরে বাবা নরেন শীলকে থাকতে হয় বেশিরভাগ সময় বাইরে। সুতরাং বয়ে যাওয়া ছেলের দিকে তার নজর দেবারও সময় ছিল না। ছোটবেলা থেকেই নিজের বন্ধু বান্ধব আড্ডা নিয়ে কাটিয়ে দিত নবরূপ। অবশ্য লেখাপড়া যে একদম করেনি তা নয়, স্কুল ফাইনালটা কোনো রকমে পেরিয়েছিল। নরেন শীলও হয়তো মনে করতেন ব্যবসায়ীর ছেলে ব্যবসায়ী হবে, সেটাই তো কাম্য। আর সেই জন্যই হয়তো নবরূপ যখন বলল সে একটা ঘর প্রাচীন দুষ্প্রাপ্য জিনিস দিয়ে সাজাবে, তখন হয়তো নরেন শীল ভেবেছিলেন আইডিয়াটা মন্দ নয়। ভবিষ্যতে কিউরিও জিনিসের দাম দেশের বাজারে বা আন্তর্জাতিক বাজারে 10 গুণ লাভ এনে দেবে। সুতরাং মোটা মোটা টাকা দিয়ে ছেলের এই কিউরিও করার শখটাকে তিনি জিইয়েই রাখলেন। নবরূপেরও এটা একটা নেশার মতো হয়ে গেল। পার্ক স্ট্রিটের দোকানগুলোতে তাকে প্রায়ই দেখা যেতে লাগলো। কিছুদিনের মধ্যেই দেখা গেল নবরূপের কিউরিও ঘর রীতিমতো ভরে উঠেছে। নবরূপের বিশাল অট্টালিকা, ওর নিজেরই 3খানা বড় বড় ঘর। তার মধ্যে যেটা বারান্দার এক কোণের ঘর, সেটাই তার কিউরিও ঘর। যত লোকজন আসে নিজের হাতে কিউরিও ঘর খুলে সবাইকে দেখায়। কি নেই তাতে? কত রকম পাথর, বিভিন্ন রকমের কলম, নানান দেশের টাকা পয়সা, বিভিন্ন দেশের অদ্ভুত অদ্ভুত সব মূর্তি, কাঠগ্লাসে নানা রকম জিনিসপত্র, পৃথিবীর বিভিন্ন দেশের প্রাচীন নিদর্শন। বেশ ভালোই সংগ্রহ করেছে নবরূপ, কিন্তু এততেও তার মন ভরেনি। সে রোজ বিকেলে বেরিয়ে দোকানে দোকানে ঘোরে। কয়েকটা দোকানদারের সঙ্গে ওর বন্ধুত্বও হয়ে গেছে, বিশেষ করে স্যামুয়েল সাহেবের সঙ্গে। সেদিনও নবরূপ তার নিজের ফিয়েটে করে হাজির হলো স্যামুয়েলের দোকানে। স্যামুয়েল সেই মুহূর্তে দোকানে ছিলেন না। নবরূপ দেখল ঘরের এক কোণে একটা ছোট্ট প্যাকিং বাক্স, তখনও খোলা হয়নি। নবরূপ দোকানের কর্মচারীকে ডেকে জিজ্ঞেস করলো, ওটা কি কি আছে ওতে? জানি না স্যার, জিনিসটা ঘন্টাখানেক আগে এসেছে। একজন বিদেশি ওটা নিয়ে আসার পর শ্যামল সাহেব ওকে সঙ্গে করে বেরিয়ে গেলেন, আর বলে গেলেন উনি না ফেরা পর্যন্ত যেন পার্সেলটা খোলা না হয়। তাই বুঝতে পারছি না ওতে কি আছে। দোকানের কর্মচারীরা সকলেই নবরূপকে চেনে। নবরূপ তাই বলল, উনি এলে বলো আমি এলে যেন জিনিসটা খোলা হয়। লোকটা বলল, কিন্তু সাহেব যদি কিছু বলে? নবরূপ একটু হেসে ওকে থামিয়ে বলল, তুমি আমার নাম করবে। বলেই লোকটার হাতে একটা 100 টাকার নোট গুঁজে দিল। লোকটা আর কোনো কথা না বলে সরে গেল। ফিরে এসে স্যামুয়েল সাহেব যখন শুনলেন নবরূপ ওটা খুলতে বারণ করে গেছে, তখন স্যামুয়েল এক কথায় রাজি হয়ে গেলেন। কারণ বহুদিন ধরেই তো তিনি নবরূপকে দেখছেন। বড় লোকের ছেলে, যা বলবে তাই করবে। তাছাড়া স্যামুয়েল খুব চালাক ব্যবসায়ী।
উনি ব্যবসা করতে জানেন। তাছাড়া খবর আছে ওই বাক্সে যা আছে তার দাম কমপক্ষে 4-5 লাখ টাকা। এত টাকার জিনিস কেনার মতো খদ্দের হাতে গোনা যায়। নবরূপী খদ্দেরদের মধ্যে একজন। স্যামুয়েল প্রথমটা এ মাল রাখতে রাজিই হননি, কিন্তু যখন শুনলেন মালটা বিক্রি না হলে ওরা ফেরত নিয়ে যাবে তখন রাজি হয়ে গেলেন, কিন্তু বলে দিলেন 7 দিনের মধ্যে না বিক্রি হলে তোমরা নিয়ে যাবে। ওরা তাতে রাজি হওয়ায় স্যামুয়েলও আর আপত্তি করেনি। এখন নবরূপের যদি নজর পড়ে যায় তো ক্ষতি কী? 30% কমিশন পেলে তো তার মন্দ লাভ হবে না, আর দরাদরি তো হবেই। সুতরাং স্যামুয়েল ঠিক করলেন উনি দামটা 6 লাখে রাখবেন। তারপর যদি কমে সে আর কত কমাবে। নবরূপের জন্য বসে বসে যখন রাত 10টা বাজতে চলেছে, স্যামুয়েল মনে করছেন এবার দোকান বন্ধ করবেন। ঠিক সেই সময় নবরূপের গাড়িটা দোকানের সামনে এসে দাঁড়ালো। গাড়ি থেকে নেমে লজ্জিত নবরূপ বলল, সরি স্যার, একটু দেরি হয়ে গেল। তা পার্সেলে কি এসেছে বলুন তো? ওটা আবার কোথাও পাচার করে দেননি তো? স্যামুয়েল উল্টো চাপ পেয়ে থতমত খেয়ে গেলেন। বললেন, সে কি স্যার, আপনি বলে গেছেন বলে পার্সেলটা খোলার ঝুঁকিটাও নিইনি। এ কে আছিস? পার্সেলটা খুলে আগে ওনাকে দেখা। ঘটা করে পার্সেল খোলা হলো। তার ভেতর আবার একটা প্যাকিং। এত যত্ন করে যখন নিশ্চয়ই খুব দামি কিছু হবে। নবরূপ হুমড়ি খেয়ে প্যাকিং বাক্সের ওপর থেকে লক্ষ্য করছিল আর ছটফট করছিল। অবশেষে জিনিসটা দেখা গেল। ছোট্ট একটা সোনার সাপ, তার মাথায় আটকানো একটা নীলকান্ত মণি। কি অসাধারণ তার দুটি! পাগল হয়ে গেল নবরূপ। এ জিনিস সে কিছুতেই হাতছাড়া করতে পারবে না। হঠাৎ তার চোখে পড়ল বাক্সর ভেতর আর একটা কি যেন দেখা যাচ্ছে। স্যামুয়েলের লক্ষ্য ছিল সেদিকে। ও হাতে করে তুলতেই দেখা গেল বহু পুরনো একটা কাগজ। তখনকার দিনে যাকে বলা হতো প্যাপাইরাস রিড। নলখাগড়া থেকে তৈরি কাগজ, তার ওপর অদ্ভুত ধরনের কালি দিয়ে লেখা কোনো পুঁথি। এই কালি তৈরি হতো জলগঁদের আঠা আর রান্নাঘরের ঝুল মিশিয়ে। নবরূপ পুঁথিটা দেখে বলল, ওটা কি কোনো ম্যাপ? স্যামুয়েল বললেন, মনে হচ্ছে কোনো পুরনো দলিল, হয়তো এই সাপটার সম্পর্কে কিছু লেখা আছে। ওটাও আমার চাই। বলল নবরূপ। স্যামুয়েল বললেন, কিন্তু স্যার, আপনি তো মিশরের ভাষাও জানেন না, লিখতে পড়তেও জানেন না, এ নিয়ে আপনার কী লাভ? নবরূপ বিরক্ত হয়ে বলল, আর ওটা আমি না নিলে আপনার কি লাভ? পরিষ্কার করে বলুন তো দেখি। স্যামুয়েল হেসে বললেন, আমার কোনো লাভ নেই, তবে অবশ্যই ম্যাথিউসের লাভ হতে পারে। ম্যাথিউস আবার কে? অবাক হয়ে প্রশ্ন করল নবরূপ। স্যামুয়েল বললেন, খ্যাতিসম্পন্ন বিখ্যাত মানুষ। তারপর একটু চাপা গলায় বললেন, যে আমাকে এসব জোগাড় করে দেয়। ম্যাথিউস একজন ইন্টারন্যাশনাল স্মাগলার দলের লিডার। হ্যাঁ, আর একটা কথা বলি, লোকটা টাকা পয়সার ব্যাপারে একেবারে পিশাচ। নবরূপ আর ওসব ব্যাপারে মাথা ঘামাতে রাজি নয়। যা টাকা নেয় নিক, কিন্তু ওই পুঁথির মানেটা কি? আপনি দয়া করে ম্যাথিউস সাহেবের সঙ্গে একটু পরামর্শ করার সুযোগ করে দিন আমাকে। আমাকে জানতেই হবে ওটা কি। ওটা কি দামি না সাধারণ? আমি জানতে চাই। আর আমার কিউরিও ঘরের মধ্যে হবে ওর সসম্মানের প্রতিষ্ঠা। স্যামুয়েল বললেন, ওর সঙ্গে কথা বলতে হবে তো বুঝলাম। ওর কি কোনো আশার ঠিক আছে? 7টা, 8টা, 9টা, 10টা, কোনো ঠিক নেই। নবরূপ বলল, যত রাত হোক আমি থাকবই, জানতে আমাকে হবেই। রাত 10টার পর এসে হাজির হলেন ম্যাথিউস। স্যামুয়েল একটা আলাদা ঘরে ওদের নিয়ে গিয়ে বসালেন। বললেন, নির্ঘাত জমে যাবেন আপনারা, কথা বলুন, আমি বরং চা পাঠিয়ে দিচ্ছি আপনাদের জন্য। নবরূপ বলল, মিস্টার ম্যাথিউস, বাক্সর মধ্যে যে পাণ্ডুলিপি দেখলাম ওটাও আমার চাই। এবার বলুন, সাপ আর পাণ্ডুলিপি সব নিয়ে কত দেব? ম্যাথিউস বললেন,
আপনি ওটা নিয়ে কি করবেন? আরে আপনি ওই ভাষা তো পড়তেও পারবেন না আর বুঝতেও পারবেন না। নবরূপ বলল, কিন্তু আমি ওটা পড়ার জন্যে ওই ভাষা শিখে নেব, অথবা কোনো মিশরীয়কে দিয়ে ট্রান্সলেট করিয়ে দেব। মোট কথা ওটা আমার চাই। আপনার আপত্তি কেন? আপনি তো টাকা পাবেন। ম্যাথিউস বললেন, দেখুন মিস্টার শীল, টাকাটা এখানে সব নয়। টাকার সঙ্গে এর কোনো তুলনাই হয় না। এটা ছিল কোথায় জানেন? মেন পিরামিডের মধ্যে একটা মেন কুরে এর নিচে। আমাদের ধারণা এই পুঁথিতে আরও অনেক তথ্য পাওয়ার আশা করছি। এটা আপনার কোনো কাজে লাগবে না, কিন্তু আমাদের কাজে লাগবে। আপনি নিশ্চয়ই জানেন আমাদের একটা বিরাট বড় দল আছে। হ্যাঁ জানি, কিন্তু আপনি জানেন না। ছোটোবেলা থেকে পুরনো জিনিস সংগ্রহ করে ঘর সাজানো আমার নেশা। তাই আমিও আপনাদের মতো আরও অনেক কিছুর সন্ধান চাই। এমন অমূল্য সম্পদ আমি আরও চাই। ম্যাথিউস বললেন, বেশ, তো সেই জন্যে তো আমরা আছি। হ্যাঁ, নবরূপ বলল, দেখুন, টাকার আমার অভাব নেই। আমি নিজে মিশরে যেতে চাই, পিরামিড দেখতে চাই। শুধু দেখা নয়, ওর নিচে গিয়ে অমূল্য সম্পদগুলোও দেখতে চাই। ম্যাথিউস বললেন। আপনি একা এটা করবেন ভাবছেন? নবরূপ একটু চুপ করে থেকে বলল, সেটা সম্ভব নয় জানি, তাই তো পুঁথিটা আমার কাছে রাখতে চাই। কারণ এই পুঁথির লোভে অনেকেই আপনার মতো এগিয়ে আসবে আমার কাছে, এই পুঁথির আকর্ষণে। ম্যাথিউস হাসলেন, বললেন, অবশ্য আপনার বুদ্ধিটা মোটেই খারাপ নয়। আমি ভাবতে পারিনি ওই পুঁথির জন্যে আপনি এত লালায়িত হবেন। তাহলে প্রথমেই সরিয়ে ফেলতাম। হ্যাঁ, শুনুন মিস্টার শীল, আপনি যদি সত্যি মিশর যেতে চান, সব নিজের চোখে দেখতে চান, আমি আপনাকে সাহায্য করব। কিন্তু তার বদলে একটা শর্ত আছে। সেটা যদি মেনে নেন তো আপনারও লাভ আর আমারও লাভ। হ্যাঁ, নবরূপ একটু ভেবে বলল। শর্তটা কি? ম্যাথিউস বললেন, শুনুন মিস্টার সিল, আপনার তো মিশর দেখার খুব ইচ্ছে। আমি আপনাকে নিয়ে যাব মিশরের রাজধানী কায়রোর কাছে গিজেতে। গিজেতেই রয়েছে ৫,০০০ বছরের পুরনো সব পিরামিড। সেই সময় মিশরের রাজাদের উপাধি দেওয়া হতো ফারাও বা ফেরো। তৃতীয় রাজবংশের প্রথম ফেরো ছিলেন জোসেফ। সবুজ মাঠের শেষে যেখান থেকে মরুভূমির শুরু হয়েছে, সেখানেই পিরামিড তৈরি হয়েছিল। এই জোসেফের পিরামিড ছিল প্রথম। তাই আশা করা হয় এই পিরামিডের তলায় অসংখ্য জিনিস আছে, যেসব জিনিস জোসেফ ব্যবহার করতেন। একটা পিরামিড আমাদের বড়লোক করে দেবে। নবরূপ ম্যাথিউসকে থামিয়ে বলে। তাহলে এতদিন করেননি কেন? ম্যাথিউস নবরূপের কথাটা লুফে নিয়ে বলে উঠলেন, সেই কথাই তো বলতে যাচ্ছি। শুনুন, ওই পিরামিডের অনেকটা ঢুকে গেছে বালির নিচে। প্রথমত সেটা খুঁড়ে বার করা যেমন সময় সাপেক্ষ, তেমনি খরচের ব্যাপার। তাও করতাম, কেননা সব খরচের টাকা 10 গুণ হয়ে ফিরে আসতো। কিন্তু একটা সাংঘাতিক বাধা আছে। কি বাধা? জিজ্ঞেস করে নবরূপ। বাধাটা হলো কোনো মিশরীয় ওই পিরামিডের দরজায় হাত দিতে পারবে না। যে হাত দেবে তার জীবনে নেমে আসবে মৃত্যু। ওই দরজা যে খুলবে, ভিতরের জিনিসপত্রে হাত দেবে, জোশের প্রেতাত্মা তাকে ভর করবে। তাই আমরা ওটাতে হাত দিতে পারি না। কিন্তু আপনি ভারতীয়, আপনি ওই দরজা খুলে আমাদের সাহায্য করবেন। হ্যাঁ, তারপর বাকি যা করার আমরা করব। কিন্তু আমরা
ওই দরজায় হাত দিতে বা স্পর্শ করতে পারবো না। নবরূপ বলল। আর ওই জিনিসগুলো, সেগুলো তো স্পর্শ করতে পারবেন। ম্যাথিউস বললেন। দেখুন মিস্টার সিল, প্রত্নতাত্ত্বিক সব জিনিসই হলো অভিশপ্ত। আপনি যে সাপ নিয়ে যাচ্ছেন ঘরে, এও কিন্তু অভিশপ্ত। কিন্তু আপনি যদি শুদ্ধ থাকেন তো এই সাপ আপনার বড় একটা ক্ষতি করবে না। আর একটা কথা, এই পুঁথিটা আপনি চাইলেন, এটা আমি আপনাকে দেব। তাছাড়া পিরামিডের নিচে থেকে দুর্লভ বস্তু হিসেবে যা পাওয়া যায় তার অর্ধেক আপনাকে দেব। ভবিষ্যতে আপনাকে আর পাগলের মতো অমূল্য সম্পদ খুঁজে বেড়াতে হবে না। কিন্তু শর্তটা মানতে হবে। সেটা হলো ওই দরজা খোলার দায়িত্ব আপনার। যদি না পারেন তাহলে ধনে বংশে মারা যাবেন, আর যদি পারেন পৃথিবীর শ্রেষ্ঠ ধনীদের মধ্যে একজন হবেন। এবার আপনি ভাবুন কি করবেন। অবশ্য যদি আপনি ভয় পান তাহলে আলাদা কথা। কথাটা তীরের মতো বিঁধল গিয়ে নবরূপের বুকে। সে ভীতু। আজ অবধি এ কথা কেউ কোনোদিন তাকে বলেনি। সে কিছু না ভেবেই তক্ষুনি বলে দেয়, আমি রাজি, আপনি যাওয়ার ব্যবস্থা করুন। ম্যাথিউস লোকটা কিন্তু প্রচণ্ড স্বার্থপর আর লোভী। ও নবরূপকে মিথ্যে কথা বলল শুধু নিজের স্বার্থসিদ্ধির জন্য। জোসের পিরামিডের ব্যাপারে অভিশাপের কথা সবাই জানে, শুধু মিশরের লোক বলে নয়। যে মানুষ ওই দরজা খুলবে সেই জোসের কোপে পড়বে। না জেনে নবরূপ এগিয়ে চলল বিপদের মুখে। ম্যাথিউস বললেন, এটাই কি আপনার শেষ সিদ্ধান্ত, নাকি কদিন সময় নেবেন? দেখুন, একবার হ্যাঁ বলে দিলে কিন্তু এগিয়ে চলতেই হবে, ফিরে আসার উপায় নেই। নবরূপ দৃঢ় স্বরে বলল, আমি যা বলি তাই করি, পরে আর ফিরে আসি না। ম্যাথিউস বললেন, ঠিক আছে, ঠিক 7 দিন পর আমরা মিশরের রাজধানী কায়রোর উদ্দেশ্যে যাত্রা করব। নবরূপ বলল, আমরা কিসে যাব, প্লেনে না জাহাজে? হাসলেন ম্যাথিউস। এটা কোনো প্রশ্ন হলো? আমরা প্লেনে যাচ্ছি। নবরূপ বলল, এত তাড়াতাড়ি ব্যবস্থা হয়ে যাবে, মানে পাসপোর্ট আর ভিসার? ম্যাথিউস হেসে বললেন, আমার ভেতরে লোক থাকে, আপনি এসব নিয়ে একদম চিন্তা করবেন না। আপনি শুধু আপনার 5খানা হাফ বাস্ট কালার ছোট ফটো আমাকে পাঠিয়ে দেবেন কাল। নবরূপ বলল, কোথায় দেবো আপনাকে ফটোটা? আর তাছাড়া টাকাও তো লাগবে। ম্যাথিউস বললেন, টাকা এখন থাক, পরে হিসাব হবে। ফটোটা আপনি কালকের মধ্যে স্যামুয়েল সাহেবের কাছে জমা করে দেবেন। তারপর কখন, কোথায়, কিভাবে মিট করব আমি ফোনে সব বলে দেব। কথাবার্তা হয়ে যাবার পর সোনার সাপটাকে বাক্সে ভরে এক মুখ হাসি নিয়ে নবরূপ বাড়ি আসে। এসেই সোজা কিউরিও রুমে ঢুকে যায়। যত সহজে বলা হলো অত সহজে কিন্তু কিউরিও রুমে ঢোকা যায় না। খুব দামি দামি জিনিস রাখা থাকে বলে ঘরটা পুরোপুরি লকারের মতো সুরক্ষিত করা। ঘরটা দোতলার এক কোণে, ঘরের 2টো জানলা, খুব বড় নয়, মাঝারি সাইজের। তা এই জানলা দুটো বন্ধ করতে না জানা থাকলে নাজেহাল হতে হবে যে কাউকে। প্রথমত গ্রিল দেওয়া, তারপর কাঠের পাল্লা, এই পাল্লার ওপরে মোটা পর্দা দেওয়া, তার ওপর কাঁচের সার্সি। এবার ওই কাঁচের সার্সির গা দিয়ে সরু সরু তার লাগানো। কানেকশন করলেই সঙ্গে সঙ্গে ইলেকট্রিফাইড হবে। যে ছোঁবে তার মৃত্যু। এবার ঘরের দরজা, সেটা মোটা সেগুন কাঠের তৈরি 2টো বড় বড় ফালি দরজার মাপের কেটে বসানো। এর বাইরে আছে কোলাপসিবল গেট।
তাতেও বৈদ্যুতিক তার দেওয়া। তার ওপর হাত দিলেই মৃত্যু। ভেতরে কাঠের দরজায় আবার অটোমেটিক গোদরেজ লক দেওয়া, অর্থাৎ এমন ব্যবস্থা করা যে মশা মাছিও ঢুকতে পারবে না। এবার দরজার ওপর নিচ সব দিকে বৈদ্যুতিক তারের সঙ্গে যোগাযোগ হয়ে রইল। পাছে অজানা লোক আসে সেজন্য ঘরের বাইরে একটা পার্টিশন গেট রাখা হয়েছে। নবরূপ যতক্ষণ বাইরে থাকে কারেন্ট চালানো থাকে, আবার যখন বাড়িতে থাকে কারেন্ট খোলা থাকে। কারণ গেটের বাইরে তার বাবা তো একজন সিকিউরিটি রেখেই দিয়েছেন, তাছাড়া সে নিজেও থাকে। রাত্রিরে ঘুমোতে যাওয়ার আগে সে আবার চালু করে দেয়, কেননা ঘুমের ঘোরে সে হয়তো টের পেল না কি হচ্ছে সেজন্য। বাবা অবশ্য অনেকবার বলেছেন একটা ওয়াচ ডগ রাখতে, নবরূপই রাখেনি ইচ্ছে করে। ওসব ঝামেলা তার আর ভালো লাগে না। সাপটা নিয়ে কারেন্ট বন্ধ করে কিউরিও রুমে ঢোকে নবরূপ। একদিকে দেওয়ালের শেলফের ওপর মাঝারি সাইজের সব জিনিস সাজানো আছে। নবরূপ ওই শেলফেই সাপটা রাখল। হঠাৎ মনে হলো সাপের মাথায় মণির দুটিতে চারিদিক যেন আলোয় আলো হয়ে গেল। নবরূপ মুগ্ধ দৃষ্টিতে তাকালো, দেখল সাপের চোখ দুটো কি অস্বাভাবিকভাবে জ্বলছে। মাথার মণিটা থেকে কখনো লাল, কখনো নীল, কখনো হলুদ আভা বেরোচ্ছে। অনেকক্ষণ ধরে দেখে একটা পরম তৃপ্তির নিঃশ্বাস ফেলল নবরূপ। আর চোখ দুটো কি চুনির? অত লাল, অত উজ্জ্বল। সাপটার কেমন যেন সম্মোহিনী দৃষ্টি। নবরূপ কিছুতেই তার জায়গা থেকে নড়তে পারছে না। মনের জোর এনে ও চোখটাকে ঘুরিয়ে নিল দরজার দিকে। সঙ্গে সঙ্গে মাথাটাও ঘুরে গেল। স্থির হয়ে খানিকক্ষণ দাঁড়িয়ে থাকার পর নবরূপ টলতে টলতে এগিয়ে গেল দরজার দিকে। ঘরের দরজা বন্ধ করে ইলেকট্রিক কারেন্ট চালিয়ে চলে গেল ঘরে। খাওয়া দাওয়া সেরে ঘুমোতে যেতে দেরি হয়ে গেল নবরূপের। আজও রাত তখন 12টা। নবরূপ বিছানায় গিয়ে শুয়ে পড়ল। কিছুক্ষণ পর একটা খস খস খুটখাট শব্দে ঘুম ভেঙে গেল নবরূপের। তাড়াতাড়ি ঘরের আলো জ্বালিয়ে ও ছুটে গেল পার্টিশনের ওপাশে। না, দরজাও বন্ধ, কারেন্টও চালু, তবে শব্দটা এলো কোথা থেকে? অনেক অনুসন্ধান করেও কিছু পেল না। ঘুমও পেয়ে গিয়েছিল। নবরূপ শুয়ে পড়ল, কিন্তু ঘুম সব গেল কোথায়? বড় বড় চোখ করে নবরূপ ভাবতে লাগলো সাপের কথা। অত দামি জিনিস তার কিউরিও রুমে একটাও নেই, তাই হয়তো মনে মনে ভয় পাচ্ছে যদি কেউ নিয়ে নেয়। হয়তোবা মনের অবচেতন কোণে ভয়ও ছিল, তাই ঘুম আসছে না, আসছে চিন্তা। আবার ঘুমিয়ে পড়ল নবরূপ। কতক্ষণ ঘুমিয়েছিল জানে না, কি একটা অদ্ভুত অনুভূতিতে ঘুম ভেঙে গেল তার। ওর মনে হলো কেউ একজন ঘরে ঢুকেছে। পর্দার ওপাশটা যেন নড়ে উঠল। তাহলে কি তার ভয়টাই সত্যি হলো? ঘরের বড় আলো জেলে ঘরের কোণে রাখা একটা লাঠি হাতে নিয়ে সব জায়গায় ঠুকে ঠুকে দেখল নবরূপ। কই, কোথাও তো কিছু নেই। শুধু বেড ল্যাম্পটা জ্বালিয়ে নবরূপ শুয়ে পড়ল। সামনের দিকে তাকাতেই দেখল সেই আধো অন্ধকারে একটা মস্ত বড় সাপ তার পায়ের কাছে মাথা তুলে দাঁড়িয়ে আছে। নবরূপ একটু নড়লেই বোধহয় কাল ছোবল দেবে। নবরূপ দিকবিদিক জ্ঞান হারিয়ে বেড সাইড টেবিলের ওপর থেকে ভারী অ্যালার্ম ক্লকটা ছুঁড়ে মারল সাপের দিকে। ঘড়িটা ঝনঝন করে ভেঙে পড়ল। সাপটার কিচ্ছু হলো না, কিন্তু নবরূপ পরিষ্কার দেখেছে ঘড়িটা সাপের গায়ে গিয়ে লেগেছে। কিন্তু যেন মনে হলো
সাপের শরীরের ভেতর দিয়ে ওটা বেরিয়ে গেল, ঠিক যেন ছায়ার মতো। সাপটা কিন্তু তাকে ছোবল মারল না, অথচ ইচ্ছে করলেই ঘড়ি ছোঁড়ার আগেই সে ছোবল মারতে পারত। সাপটা তার চোখের সামনে আস্তে আস্তে মিলিয়ে গেল। দেওয়াল ঘড়িতে ঢং ঢং করে ভোর 5টা বাজল। নবরূপ বিছানা থেকে উঠে ঘরের আলো জেলে তন্ন তন্ন করে সব খুঁজতে লাগলো। না, সাপকে খুঁজে পাওয়া কি অত সোজা? কিন্তু এ তো যে সে সাপ নয়। সে পরিষ্কার দেখেছে সাপের মাথার মণিটা জ্বলজ্বল করছে, আর ওই চোখ, টকটকে লাল চোখ, সেও কি মিথ্যে? মনে পড়ল ম্যাথিউসের কথা। এগুলো সবটাই অভিশপ্ত। নবরূপ এসব বিশ্বাস করে না। সে এ যুগের ছেলে। ও জানে সাপটাকে নিয়ে এত চিন্তা করার ফলে সে চোখের সামনে সাপটাই দেখছে। নয়তো সাপটা জ্যান্ত হয়ে ওর শোবার ঘরে চলে আসবে, এ কথা এই 20 শতাব্দীতে কেউ বিশ্বাস করবে না। এ আর কিছুই না, হ্যালুসিনেশন। মনের ছবিটাকে যাতে সত্যি বলে মনে হয়। মনের দুর্বলতা তাকে বদলাতেই হবে। আসলে ম্যাথিউসের কথাগুলো তাকে ভেতর ভেতর দুর্বল করে দিচ্ছিল বোধহয়। ওসব কুসংস্কার সে মানে না। নবরূপ ঠিক করল মিশর তাকে যেতেই হবে। এমন সুযোগ সে আর জীবনে পাবে না। তবে একটা ব্যাপার, বাবাকে সে তার মিশর যাওয়ার আসল উদ্দেশ্যের কথা কখনোই বলবে না। কেবল বলবে সে মিশরে যাবে কিছু দুষ্প্রাপ্য জিনিস কিনে আনার জন্য। তার ব্যবসায়ী বাবা এতেই খুশি হবে। এ ব্যাপারে নবরূপ এক্কেবারে নিশ্চিত। চুপচাপ শুয়ে ভবিষ্যতের প্ল্যান করছিল নবরূপ। মনে হলো একবার কিউরিও ঘরে যাবার দরকার। কেন জানি না, তখন থেকে মনটা খচখচ করছে। যদিও ও এসব বিশ্বাস করে না, কিন্তু তবু মনে হচ্ছে একবার সাপটা দেখে আসে। না, আর বসে থাকতে পারল না। কিউরিও ঘরের দিকে এগিয়ে চলল। কিউরিও ঘরের চাবি আর সুইচ লুকোনো থাকতো পাশের দেওয়ালের মধ্যে খাপ করা ঢাকা দেওয়া একটা লুকোনো গর্তে। বাইরে থেকে দেখে দেওয়াল বলেই মনে হয়, কিছু বোঝা যায় না। কারেন্ট বন্ধ করে কিউরিও ঘরের দরজা খুলে ভেতরে ঢুকলো নবরূপ। সোজা এসে দাঁড়ালো সেই সাপটার সামনে। এক দৃষ্টে তাকিয়ে থাকতে থাকতে ওর চোখ দুটো জ্বলে উঠল। সাপের মাথার মণিটার এক কোণে একটা সরু ফাটার দাগ দেখা যাচ্ছে। না, এত সূক্ষ্ম যে খালি চোখে বোঝা যায় না। টেবিলের ড্রয়ারের ম্যাগনিফাইং গ্লাস ছিল। নবরূপ সেটা বার করে তার মধ্যে দিয়ে দেখল সে ঠিকই দেখছে একটা সরু দাগ। কিন্তু এটা তো ছিল না। হলো কি করে? তবে কি সেদিন ওর ঘরে টেবিল ক্লকের ধাক্কায়? না না, সে কি ভাবছে? সে কি ক্রমশ কুসংস্কারগ্রস্ত হয়ে পড়ছে নাকি? তাহলে এটা হলো কি করে? নবরূপ নিজের মনেই বলে, হয়তো ছিল আগে থেকেই, ওর চোখে পড়েনি। সে যাই হোক, মিশরে সে যাবেই। কোনো রকমভাবেই কোনো কিছু বা কেউ তাকে আটকাতে পারবে না। ম্যাথিউস করিতকর্মা লোক। 7 দিনের মধ্যে সব ব্যবস্থা করে ফেললেন। নবরূপ বলল, মিস্টার ম্যাথিউস, আমার একটা অনুরোধ আছে। বেশ তো, বলুন। ম্যাথিউস বললেন। নবরূপ বলল, দেখুন, মিশর যখন যাচ্ছি আমার ইচ্ছে মিশরের সবটা ঘুরে আসা। এ খরচটাও আমার। অবশ্য এর জন্যে যদি আপনার কোনো আপত্তি না থাকে।
ম্যাথিউসের এখন একমাত্র উদ্দেশ্য কার্যসিদ্ধি করা। ম্যাথিউস রাজি হয়ে গেলেন, বললেন, ঠিক আছে, আমরা পোর্ট সৈয়দ পর্যন্ত প্লেনে যাব, তারপর দেখি ওখান থেকে কীরকম কী ব্যবস্থা করা যায়। লোহিত সাগর পেরিয়ে ভূমধ্যসাগর, এই দুয়ের মধ্যে রয়েছে সুয়েজ খাল। ফরাসি ইঞ্জিনিয়ার লেসেপাস এটা কেটে নাম দিলেন ক্যানেল। এটাই এখন সুয়েজ খাল নামে বিখ্যাত। সুয়েজ ক্যানেল নদীর মতো, খুব একটা চওড়া নয়, দুটো জাহাজ পাশাপাশি যেতে পারে এই পর্যন্ত। ক্যানেলের দুধারে গাছের সারি। যেতে যেতে ওটা যখন গিয়ে হ্রদে পড়েছে তখন এ জায়গাটা খুব চওড়া হয়ে গেছে। অপূর্ব দৃশ্য, দুধারে পাহাড়, তার মধ্যে দিয়ে বয়ে যাচ্ছে ক্যানেলের জল। এই ক্যানেলটা গিয়ে যখন ভূমধ্যসাগরে পড়েছে সেইখানেই গড়ে উঠেছে পোর্ট সৈয়দ। ছোট্ট একটা শহর, ভারী সুন্দর, মনোরম, কিন্তু প্রাকৃতিক রুক্ষতাও প্রচণ্ড। ওদের দেশে যাওয়ার সময় ডান দিক দিয়ে আর ফেরার সময় বাঁ দিক দিয়ে ট্রাফিক চলে, আমাদের দেশের ঠিক উল্টো। সারা শহরে ছড়িয়ে আছে ফরাসি আর ইউরোপীয় প্রভাব। এখান থেকে কায়রো 130 মাইল ভেতরে। পোর্ট সৈয়দ ঘুরে ওরা কায়রোর দিকে যাত্রা করল। বিখ্যাত নীলনদের বদ্বীপ। বদ্বীপের কাছটায় শুধু তৃণলতা আর গুল্ম। তারপর যত দূর চোখ যায় শুধু বালি আর বালি। কায়রো থেকে আর 20 মাইল দূরে 5000 বছরের পুরনো নগর মেমফিস। মেমফিসের কাছে পৃথিবীর ঐতিহ্যময় শহর ব্যাবিলন। রোমানরা মিশর জয় করে এখানেই দুর্গ করে থাকত। রোমানদের পর এলো খ্রিস্টান, তারপর এলেন খলিফা এল মুইজ। তিনি এখানে এল কায়রো বলে একটা নগর তৈরি করলেন। সবাই এল কায়রোকে বলতে লাগলো লে কাইরে। তার থেকে পরে নাম হয় কয়রো। 7ম শতাব্দীতে খলিফা ওমর ব্যাবিলন অধিকার করেন। এল ফাস্টাড বলে একটা রাজধানীও তৈরি করলেন। এই রকম অসংখ্য ছোট ছোট ঘটনা দিয়ে গড়া ঐতিহ্যপূর্ণ দেশ কায়রো ব্যাবিলন। কায়রো পৌঁছে ওরা একটা হোটেলে উঠল, 5 তারা হোটেল। 2টো এয়ার কন্ডিশন রুম নিলেন ম্যাথিউস, ওদের দুজনের জন্যে। সন্ধ্যের পর নিচের লবিতে নাচ গান খাওয়া দাওয়া চলতে লাগলো অনেক রাত অবধি। পরদিন সকালে ম্যাথিউস বললেন, এবার আমরা আমাদের আসল লক্ষ্যস্থল গিজেতে রওনা হব। আপনার আর কিছু দেখার নেই তো? নবরূপ বলল, একটা দিন আমায় সময় দিন, আমি কাল শুধু দোকানগুলো ঘুরে ঘুরে দেখি। ম্যাথিউস হাসলেন। দেখতে চান দেখুন, কিন্তু যে জিনিসের সন্ধান আমি আপনাকে দেব তা কিন্তু কোনো দোকানে পাবেন না আপনি। নবরূপ বলল, আমি কিনবো না, খালি দেখব। বেশ, আমরা তাহলে পরশুদিন ভোর রাতে রওনা হব গিজে শহরের দিকে। রাস্তায় যেতে যেতে আরেকবার পুরনো কথাগুলো ঝালিয়ে নিতে বললেন ম্যাথিউস। এর আগে আমি আপনাকে আমার পরিচয় দিয়েছি। আসলে আমি হলাম দলের নেতা। আমার সঙ্গে বহু লোক কাজ করছে। এরা কিন্তু সব সময় সব কিছু লক্ষ্য রেখে যাচ্ছে। কোনোদিন কেউ কোনো বেইমানি করতে পারবে না। যে করবে তাকে বালির নিচে জ্যান্ত কবর দেওয়া হবে। আমরা মিশরীয়রা বেইমানি সহ্য করতে পারি না। জিপে করে ওরা এগিয়ে চলল গিজের দিকে। ঠিক অন্যগুলোর মতো
সামনেটা একটু সবুজ, তারপরই সীমাহীন বালি। ম্যাথিউস বললেন, ওই দেখুন দূরে গিজে, বালির ওপর বড় বড় কতগুলো পিরামিড দাঁড়িয়ে আছে। তারপর একটু দূরে একটা ছোট্ট পিরামিড দেখিয়ে বললেন, ওই যে দেখছেন ছোট্ট পিরামিড, আমরা ওখানেই যাব। ওটাই আমাদের গন্তব্যস্থল, আমাদের লক্ষ্যবৃন্দু তৃতীয় রাজবংশের প্রথম ফেরো জোসেফের পিরামিড। নবরূপ বলল। ওটা তো দেখছি খুবই ছোট। ম্যাথিউস বললেন, সামনে যে পিরামিডগুলো দেখছেন ওগুলো কি ছোট না বড়, কি মনে হয় আপনার? নবরূপ বলল। ও তো দেখছি বিশাল। ম্যাথিউস বললেন, ঠিক ওই অত বড় পিরামিড জোসেফেরও, কিন্তু অর্ধেকটা ঢুকে গেছে বালির নিচে। আমাদের লোক সব খুঁড়ে বার করবে, কিন্তু মনে আছে তো, দরজা খোলার কাজটা কিন্তু আপনার। নবরূপ ঘাড় নেড়ে বলল। মনে আছে। ম্যাথিউস বললেন, আগেই বলেছি, এখনো বলছি, আমাদের সঙ্গে রয়েছে এক বিরাট দল। মেশিন গাড়ি সব রেডি। এখন চলুন, আমরা কোনো বড় হোটেলে আশ্রয় নিই। রাত 12টার পর আমাদের অভিযান শুরু হবে। রাত 12টা কেন? এ কীরকম নিয়মে দেশে? নবরূপ একটু বিরক্ত হয়েই বলল কথাগুলো। ম্যাথিউস চালাক লোক, একদম রাখলেন না। বললেন, গভীর রাতে তো প্রশস্ত, কেউ কোথাও থাকবে না, কেউ ঝামেলাও করবে না। সে রাতটা নবরূপের জীবনে এক ঐতিহাসিক ঘটনা। ওরা যখন পিরামিডের কাছে গিয়ে পৌঁছল, ম্যাথিউসের লোক তখন পিরামিডের তলাটা বার করে ফেলেছে। সে বিরাট একটা যন্ত্র পরিষ্কার করে ফিরে চলে গেল। নবরূপ দেখল বালির তলায় পিরামিডের দরজা, সোনার পাত দিয়ে মুড়ে দিয়েছে দরজাটা। দরজার মাথার ওপর নকশা, দরজার গায়ে সে যুগের কারুকার্য। ছোট্ট দরজা, এক মানুষ সমান, কিন্তু প্রচণ্ড ভারী। দরজায় হাত দিতে গিয়ে হাত সরিয়ে আনলো নবরূপ। দরজার মাথায় কি লেখা? নবরূপ তার মিশরীয় ভাষা পড়তে পারে না, তাই বাধ্য হয়ে জিজ্ঞেস করলো ম্যাথিউসকে। ওখানে কি লেখা আছে? ম্যাথিউস ভগবানকে প্রণাম জানালেন। ভাগ্যিস নবরূপের মিশরীয় ভাষায় কোনো দখল নেই, নয়তো ঠিক পড়ে বলে দিত কি লেখা আছে। ম্যাথিউস খানিকটা পড়ার ভান করে বললেন, এই আমি আপনাকে যা বলেছিলাম সেই কথা। মিশরীয় কেউ এই দরজায় হাত দিলে জোসেফের আত্মা তাকে ছাড়বে না। আসলে যেটা লেখা ছিল সেটা হলো এই রকম। এখানে তৃতীয় রাজবংশের প্রথম ফেরাও শান্তিতে রয়েছেন। কোনো মানুষ, জন্তু বা যে কোনো জীব যদি এই শান্তির ভঙ্গ করে তবে তার মৃত্যু অনিবার্য। বন্ধ দরজা হলো শান্তির দ্বার। সেই দরজায় যে আঘাত হানবে জোসেফের পরলোকগত আত্মার অভিশাপে, সে হবে অভিশপ্ত, তার মৃত্যু অবধারিত। ম্যাথিউসের কথা বিশ্বাস করে নবরূপ এগিয়ে চলল দরজার দিকে। একা নবরূপ এগিয়ে চলেছে, চারপাশের কর্মীরা লক্ষ্য করছে। তারাও ম্যাথিউসের কথা বিশ্বাস করেছে। ম্যাথিউস তো যে কোনো লোককে দিয়ে দরজা খোলাতে পারতেন, নবরূপকে ধরলেন কেন? আসলে তার কারণ আর কিছুই নয়। যে কোনো লোক লাগিয়ে কাজ করালে যে করাচ্ছে পাপটা তারই হয়। এজন্য মোটা টাকা খরচ করেও
ম্যাথিউস বাঁচতে পারতেন না। কিন্তু এখানে ব্যাপারটা সম্পূর্ণ উল্টো। নবরূপ এখানে উদ্যোক্তা, তার ধন সম্পদ চাই। সে পিরামিড খুলে অর্ধেক পাবে ভেবেই এগোচ্ছে, তার নিজের স্বার্থে। এখানে ম্যাথিউস শুধুমাত্র গাইড, পথপ্রদর্শক। পাপ তাকে স্পর্শও করবে না। নবরূপ এগিয়ে গেল। বুকের মধ্যে ধড়াস ধড়াস করছে তার। পিরামিডের লুকোনো দরজা খুলছেও। এ কি কম কথা? কোনোদিন কলকাতায় কেউ এমন কথা ভেবেছে? দরজায় হাত দিতেই একটা ইলেকট্রিক শকের মতো লাগলো নবরূপে। ছোট্ট একটা ধাক্কা সামলেও নিল সে। মুখ ফিরিয়ে নিজেই বলল নবরূপ, প্রচণ্ড কারেন্ট লাগলো। ম্যাথিউস ওপরে দাঁড়িয়েছিলেন। ওর চোখ দুটো লোভে শিয়ালের চোখের মতো আগুন বেরোচ্ছে। নবরূপ বলল, মিস্টার ম্যাথিউস, আমি ভয় পাচ্ছি। আপনি বরং অন্য লোককে ডাকুন। ম্যাথিউসের মুখখানা থমথম করছে। বললেন, খুলতে যে তোমাকে হবেই। শুধু শুধু এত টাকা খরচ করে তোমাকে এমনি এনেছি। ম্যাথিউসের গলার স্বরের এই পরিবর্তন ভয় পাইয়ে দিল নবরূপকে। তবু সে বলে ওঠে, তোমার এত লোক আছে, তাদের বলতে পারো না? মুহূর্তের মধ্যে ম্যাথিউস নেকড়ে বাঘের মতো বালির পাঁচিল থেকে নিচে ঝাঁপিয়ে পড়লেন নবরূপের সামনে। নবরূপ দেখল তার দিকে দুটো বন্দুক তাক করে রেখেছে ম্যাথিউস। তার দু হাতে দুটো বন্দুক। ম্যাথিউসের এরকম রূপ এর আগে দেখেনি নবরূপ। চাপা স্বরে বলে ওঠেন ম্যাথিউস, হয় মর, আর নয় এক্ষুনি দরজাটা খুলে দে। নবরূপ একা এসেছে, তার কোনো দলবল নেই। এই মুহূর্তে সে ম্যাথিউসের কথা না শুনলে এই বালির তলায় ওরা ওকে শুইয়ে দেবে চিরদিনের মতো। আশেপাশের লোকগুলো ওর দিকে তাকিয়ে আছে শূন্য দৃষ্টিতে। না বলার কোনো আর উপায় নেই। গায়ের জোরে ঠেলল নবরূপ দরজাটাকে। না, একটুও নড়ল না। এবার রীতিমতো ধাক্কা দিল নিজের সমস্ত শক্তি দিয়ে। দরজাটা বোধহয় আধ ইঞ্চি মতো খুলল। একটা ঠান্ডা কনকনে জোরালো অশরীরী হাওয়া ধাক্কা দিয়ে গেল। ও পড়ে যাচ্ছিল, সামলে নিল কোনো রকমে। ভেতরটা পুরোপুরি অন্ধকার। ম্যাথিউস আবার চেঁচালেন, দরজাটা পুরোপুরি খুলে যায়নি, আরো জোরে টানা দরকার। পাথরের দরজা খোলা কি কম কথা? নবরূপ আবার দুহাত দিয়ে দরজাটা ধরে এক হ্যাঁচকা টান দিল। আর একটু ফাঁক হলো। এখন কোনো রকমে একটা লোক ঢুকতে পারে। ম্যাথিউস বললেন, মিস্টার সিল, আমরা কিন্তু কেউ আপনাকে সাহায্য করব না। আপনি কি মনে করেন দরজাটা খুলতে পেরেছেন? ব্যাপারটা বুঝতে দেরি হলো না নবরূপের। অর্থাৎ আরো চওড়া করে দরজা না খুললে ওরা ঢুকতে পারবে না। ঘাম ছুটে যাচ্ছে নবরূপের। এবারে সে পিঠ দিয়ে ঠেলতে লাগলো। একটা দিক হাট করে খুলে গেল। বড় বড় মশাল জেলে ম্যাথিউস বললেন, এবার ভিতরটা দেখা যাক। মিস্টার সিল, আপনি আগে চলুন। মশালের আলোয় অন্ধকার গুহা আলো হয়ে গেল। একটা বড় কারুকার্য করা কফিন, তার ভেতর শুয়ে রয়েছেন জোসেফ। চারিদিকে অসংখ্য ঘর, গৃহস্থলীর জিনিস, তার প্রিয় শৌখিন জিনিস, তার ব্যবহার্য পায়ের জুতো, জামা কাপড় থরে থরে সাজানো। যা কিছু দেখা যাচ্ছে সব সোনা আর দামি দামি পাথর বসানো জিনিসপত্র।
ম্যাথিউস ফিসফিস করে বললেন, আপনি যা নেবার নিন, তারপর আমরা নেব। কি নেবে ভেবে পাচ্ছে না নবরূপ। সোনার ফুলদানি, সোনার মুকুট, সোনার থালা, বাটি, গ্লাস কোনোটাই তার মনে ধরল না। এসব নিয়ে সে কি করবে? তার চাই বিশেষ কোনো বস্তু যা দুর্লভ আবার অমূল্য, যেটা সে তার কিউরিও রুমে রাখতে পারবে। নবরূপ দেখছে আর ভাবছে, আর তার চারধারে ম্যাথিউসের দল নিষ্পন্দ নিথর হয়ে তাকে লক্ষ্য করছে, কারণ কবরের নিচে শব্দ করা বারণ। হঠাৎই চোখে পড়ল নবরূপের এক অদ্ভুত ধরনের পাখি। লম্বা ঠোঁটটা ক্রমশ সরু হয়ে এসেছে। পাখির শরীরটা গোল আর পা দুটো সরু সরু লম্বা। পাখিটা সোনার, ওর চোখ দুটো আসল হীরের। গায়ে পালকের মতো আঁচড় কাটা, সোনার ওপর লাল সবুজ মিনে করা। মাত্র 8 ইঞ্চি লম্বা আর 5 ইঞ্চি চওড়া জিনিসটা সত্যিই অপূর্ব। নবরূপ বলল, এবার তোমরা যা খুশি করো, আমি যা নেবার নিয়ে নিয়েছি, আর আমি কিছু নেব না। পাখিটা হাতে নিয়ে পিরামিডের তলা থেকে বেরিয়ে এলো নবরূপ। ওদিকে ভোর হয় হয়। সব জানাজানি হয়ে গেলে দেশের লোক তাদের ছাড়বে না। তাড়াতাড়ি করে আবার পিরামিড বালির মধ্যে ঢুকিয়ে দিতে লাগলো ম্যাথিউসের লোকেরা। ম্যাথিউস বেরিয়ে এসেছেন। ওর হাতে মস্ত বড় একটা থলি। নবরূপ ম্যাথিউসকে ডেকে বলে, এবার তুমি বলো আমি কবে দেশে ফিরবো, কিসে ফিরবো, আর এই পাখিটাকে যদি কাস্টমসে ধরে তখন কি করব? ম্যাথিউস খুব খুশি ছিলেন নবরূপের ওপর। উনি ভাবতেই পারেন না এত টাকার লোভ ভারতীয়রা সামলায় কেমন করে। এখন সে প্রচুর টাকার মালিক হবে। ম্যাথিউস বলে ওঠেন তাড়াতাড়ি, তোমাকে ফেরানোর দায়িত্ব আমার। কাস্টম চেকিংও হবে না, তুমি সোজা জিনিস নিয়ে বাড়ি চলে যাবে। ম্যাথিউস যা বলেছেন ঠিক তাই করেছেন। নির্বিঘ্নে নবরূপ চলে গেল কলকাতায়, নিজের বাড়িতে। সুটকেসের মধ্যে রয়েছে জিনিসটা। সেটা খুলে নবরূপ গেল বাবাকে দেখাতে, সেই ছোট্ট পাখিটা। উনি বললেন, করেছিস কি? এ তো অমূল্য সম্পদ। বাজারে তো এর দাম কম করে 20 লাখ টাকা। বেচে দিবি? অবাক হয়ে গেল বাবার কথা শুনে নবরূপ। মানুষটা কি ব্যবসা ছাড়া আর কিছু বুঝতে পারে না, নাকি বুঝতে চায় না, কে জানে। 3 দিনও গেল না, বাড়ির মধ্যে অস্বাভাবিক সব কাণ্ড ঘটতে লাগলো। রোজ রাত্রিরে কিউরিও ঘরের মধ্যে নানান ধরনের শব্দ হতে লাগলো। কখনো ডানা ঝটপট, কখনো হিস হিস শব্দ। নবরূপ দরজা খুলে উঁকি মেরে দেখল, কই কিছু তো নেই। সব ঠিকঠাক, যেমন ছিল তেমনিই আছে। 4 দিনের দিন গভীর রাতে আবার ঘুম ভেঙে গেল নবরূপের। প্রচণ্ড মারামারির শব্দ, তার সঙ্গে অস্বাভাবিক মোটা গলার গোঁ গোঁ শব্দ। এবার আর কোনো ভুল নেই, শব্দটা আসছে দেওয়ালের ভেতর দিক থেকে। নবরূপ কিউরিও ঘরটা খুলে লক্ষ্য করতে লাগলো, কিন্তু কোনো রকম অস্বাভাবিক কিছু দেখল না। চিন্তিত মনে চলে আসছিল। হঠাৎ থমকে দাঁড়ালো নবরূপ। ফিরে গেল যেখানে সাপটা ছিল। হ্যাঁ, সে নিশ্চিত যেখানে সে সাপটা রেখেছিল সেখানে সাপের বদলে বসে আছে সেই সরু লম্বা ঠোঁট পাখিটা, আর পাখিটার জায়গায় বসে আছে সাপটা। অবাক হয়ে গেল নবরূপ। এ ঘরে ও ছাড়া আর কেউ ঢোকে না। এ ঘরে চাবি কোথায় থাকে সেটাই কেউ জানে না।
তাহলে এরকম অঘটন ঘটল কি করে? সে কি তবে ভুল করে? অসম্ভব। মনে মনে ভাবল নবরূপ। তার পরিষ্কার মনে আছে ঠিক জায়গায় সে ঠিক জিনিস রেখেছিল। এবার নবরূপ সত্যিই ভয় পেল। ঘরের মধ্যে দাপাদাপি ছুটোছুটি কোনোটাকেই সে যেন আর উড়িয়ে দিতে পারল না। আরও একটা ঘটনা হলো, কদিন ধরে নবরূপ অনুভব করছে কেউ যেন সবসময় তাকে ছায়ার মতো অনুসরণ করছে। সবসময় সে দেখতে পাচ্ছে কিন্তু ধরতে পারছে না। বাড়ি তো অনেক চাকর লোকজন, তাহলে কি কানাঘুষ হয়ে রটে গেছে? তার কাছে কোটি কোটি টাকার সম্পত্তি রয়েছে, আর সেই জন্যই হয়তো কেউ তাকে খুন করার চেষ্টা করছে। না, সে কিছুতেই হতে দেবে না। একটা কিছু ব্যবস্থা তাকে করতেই হবে। ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়েছিল নবরূপ। হঠাৎ মনে হলো কে যেন তার সামনে দাঁড়িয়ে আছে। ঘুমটা ভেঙে গেল। প্রথমে মনে করেছিল স্বপ্ন, কিন্তু স্বপ্ন নয়। তার সামনে দাঁড়িয়ে আছে বিশাল কালো এক ছায়া মূর্তি। জলদগম্ভীর স্বরে সে বলল, আমার সম্পত্তিতে হাত দেওয়ার অধিকার কে তোমাকে দিয়েছে? আমার কবরের শান্তি তুমি ভেঙেছো। হাজার হাজার বছর ধরে রাখা আমার জিনিসপত্র তুমি নিয়ে এসেছো। এই পাপের শাস্তি তোমাকে পেতেই হবে। তুমি জানো না আমার কবরের গায়ে লেখা ছিল যে এই দরজার গায়ে যে হাত দেবে তার মৃত্যু অনিবার্য। তারপরও তোমার এমন অন্যায় কাজ করতে আটকালো না? না, এতে আমার কোনো দোষ ছিল না। আমাকে ম্যাথিউস বলেছিল। তাছাড়া আমি মিশরের ভাষা পড়তে পারি না। ম্যাথিউস আমাকে বলেছিল কোনো মিশরবাসী ওতে হাত দিতে পারবে না। আমি তো ভারতীয়। হাত জোর করে বলল নবরূপ। ছায়ামূর্তি ঠিক তেমন গলাতেই বলে ওঠে, তোমার মধ্যেও লোভ ছিল। লোভ মানুষকে মৃত্যুর পথে টেনে নিয়ে যায়। ম্যাথিউসও তোমার এই লোভকে কাজে লাগিয়েছে। সেও পার পাবে না। এখন তুমি প্রস্তুত হও। শোনো, তুমি আমার সবচেয়ে প্রিয় বস্তুকে নিয়ে এসেছো। ছায়ামূর্তি বলতে বলতে নবরূপের সামনে একেবারে কাছে এসে গেল। নবরূপ পরিষ্কার দেখছে এটা মমি নয়। মমি যে কাঠের বাক্সে রাখে তার আকৃতিটা হয় ঠিক মানুষের মতো। মিশরের এটাই বৈশিষ্ট্য। 7 ফুট লম্বা একটা কাঠের মূর্তি। তার নাক, মুখ, চোখ সব আছে। দুটো হাত জড়ো করে বুকের ওপর রাখা, পায়ের কাছটা জড়ো করা। সমস্ত বাক্সটায় অসাধারণ কারুকার্য করা। এমনকি মনে হয় যেন রঙিন জামা কাপড়ও পরানো। এই মূর্তি সেই রকম অবস্থায় এসে দাঁড়িয়েছে নবরূপের কাছে। নবরূপ বলল, তোমার প্রিয় কি জিনিস এনেছি আমি? আমি তো কিচ্ছু নিইনি, শুধু একটা পাখি। ছায়ামূর্তি বলল, হ্যাঁ, এই পাখিও ছিল আমার পোষা, আমার সবচেয়ে প্রিয়। ওকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারতাম না। তাই আমার মৃত্যুর পর ওই পাখিকেও আমার সঙ্গে মমি করে রাখা হয়েছিল। নবরূপ বলল, না না, ওটা তো মমি ছিল না, ওটা তো সোনার ছিল। নবরূপ লক্ষ্য করল কাঠের মূর্তির মধ্যে চোখ দুটো যেন জীবন্ত। তার ভেতর থেকে যেন আগুন বেরোচ্ছে। বলল, হ্যাঁ, সোনা দিয়ে ওকে বাঁধানো হয়েছিল। নবরূপ তাড়াতাড়ি বলে ওঠে, ঠিক আছে, তুমি নিয়ে নাও তোমার প্রিয় পাখি, আমাকে ছেড়ে দাও। ছায়ামূর্তি হাসল। সারা ঘর কেঁপে উঠল সেই হাসিতে। বলল, সে তো আমি নেবই, কিন্তু আমার সমাধিতে শান্তি ভঙ্গ করার অভিশাপটাও তোমাকে বরণ করতে হবে। তোমার একমাত্র শাস্তি মৃত্যু। ছায়ামূর্তি এগিয়ে এলো। নবরূপ ঘর থেকে বেরিয়ে কিউরিও রুমের দিকে এগিয়ে গেল। তার মুখে একটাই কথা, আমি আমার সব কিছু তোমাকে দিয়ে দিচ্ছি। তুমি আমায় মুক্তি দাও। এসো এসো, তুমি আমার কিউরিওর ঘরের মধ্যে এসো।
তুমি যা চাও তাই নিয়ে নাও, কোটি কোটি টাকার জিনিস আছে আমার কাছে। বলতে বলতে নবরূপ কিউরিও ঘরের সামনে এসে দাঁড়ালো। পেছনে ছায়ামূর্তি তখনও হেসে চলেছে। বুকের মধ্যে থরথর করে কাঁপছে নবরূপের, হাত পায়ের ঠিক নেই। রাত তখন গভীর, চারিদিক নিস্তব্ধ। ছায়ামূর্তি প্রায় ওর শরীরের ওপর এসে পড়েছে। নবরূপ ভুলে গেল কিউরিও ঘরে কারেন্ট চালানো আছে। সুইচ না নিভিয়ে, চাবি না নিয়ে ও অন্য মানুষের মতো দরজায় হাত দিয়ে দিল। সঙ্গে সঙ্গে বিদ্যুৎপৃষ্ট হয়ে কাঁপতে কাঁপতে স্থির হয়ে গেল। পরের দিন সকালে দেখা গেল নবরূপের কাঠ হয়ে যাওয়া স্থির শরীরটা কিউরিও ঘরের দরজা আগলে দাঁড়িয়ে আছে। প্রথমটা সবাই মনে করেছিল বন্ধ ঘরের সামনে নবরূপ কি করছে দাঁড়িয়ে। পরে ব্যাপারটা বোঝা গেল, একমাত্র নরেন শীল, নবরূপের বাবা, জানতেন মিশর থেকে ছেলে কি এনেছে। সাপটাও তাকে দেখিয়েছিল নবরূপ। কিন্তু পরে যখন খোঁজা হলো, দেখা গেল সব কিছু যেমন ছিল তেমন আছে, শুধু সাপ আর ওই পাখিটাকে কোথাও খুঁজে পাওয়া গেল না। শুনছিলেন ডক্টর গৌরীদের লেখা কিউরিও ঘর। গল্প পাঠে আদিত্য, নবরূপের চরিত্রে সুমিত, নবরূপের বাবা এবং স্যামুয়েলের চরিত্রে শুভজিৎ, ম্যাথিউসের চরিত্রে আবির, দোকানের কর্মচারীর চরিত্রে সৌম্যদীপ এবং ছায়ামূর্তি অর্ণব। সাউন্ড ডিজাইন শুভজিৎ এবং পোস্টার ডিজাইন প্রীতম। আমাদের গল্পটি শ্রোতাদের সুবিধার্থে কিছু জায়গায় ভাষাগত পরিবর্তন করা হয়েছে। আমাদের গল্পটি শুনে যদি লেখক পরিবার আমাদের সাথে যোগাযোগ করতে চান, তাহলে আমাদের জিমেল অ্যাড্রেস kalikolomytofficial@gmail.com যোগাযোগ করতে পারেন। আপনারা আপনাদের পছন্দের গল্প আমাদের কমেন্ট সেকশানে জানাতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের পছন্দের গল্প আমাদের চ্যানেলে প্রকাশিত করতে। শেষ হলো আজকের গল্প, ডক্টর গৌরীদের লেখা কিউরিও ঘর। শীঘ্রই ফিরব আবার কোনো রহস্য রোমাঞ্চকর গল্প নিয়ে। ততক্ষণ শুনতে থাকুন কালিকলম। ধন্যবাদ।